পাশাপাশি কোয়ান্ট স্কোরটা দেখতেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস ধন্যবাদ ভাই। কোয়ান্ট স্কোর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই স্কোরটা আসলে অন্য স্কোর সব স্কোরকে হারিয়ে ফেলছে। এবং আপনি হচ্ছে আমার ব্যাচের বলতে পারেন কোয়ান্টের দ্বিতীয়, মানে সর্বোচ্চ দ্বিতীয় আর কি। সো স্কোরও ভালো, 315। যে কোনো ম্যাথ হিসাবে যে স্কোর খুব ভালো। সো এরপরে ফান্ডিংটা আশা করি আস্তে ধীরে চলে আসবে। এখন প্রথমত হচ্ছে কংগ্রাচুলেশন। এখন হচ্ছে আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন। কি পরীক্ষাতে কি ফেস করলেন, কি কি প্রিপারেশন নিলেন, দেন হচ্ছে বাকিরা কি জানতে চাই। আপনি তো জানেনই যে বাকিরাও এক্সপিরিয়েন্স শেয়ার করলো। সো ওভারঅল আপনার ফ্লোরতেই দিয়ে দিলাম, আপনি বলেন, তাহলে আমরা শুনি। তাহলে ভাই আমি হচ্ছে একেবারে শুরু থেকে শুরু করি, হুম, মানে বলেন। সংক্ষেপে বলার চেষ্টা করবো আর কি। আরে বলেন, আপনি লম্বা করেই বলেন, সমস্যা নেই। আসলে হচ্ছে আমি হচ্ছে এখন মাস্টার্সে আছি, ম্যাথমেটিক্স মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার অনার্স দেওয়ার আগে আমার মোটামুটি কোনো পরিকল্পনা ছিল না ওইভাবে যে বাইরে যাব বা ওই ধরনের প্রিপারেশনের। পরে অনার্স ফাইনাল পরীক্ষার আগ দিয়ে মানে এক প্রফেসরের সাথে কাজ শুরু করছিলাম ডিপার্টমেন্টে। তো ওনার মাধ্যমে আর কি, ওনার কাছ থেকে ইনফ্লুয়েন্সটা পেয়ে হচ্ছে আর কি বাইরে যাওয়ার প্রিপারেশন শুরু করলাম আর কি, মেন্টালি প্রিপারেশন যেটা। তারপরে হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা ছিল অক্টোবরের সরি নভেম্বরের 20 তারিখে, 16 তারিখে হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল অনার্সের। তো আমি হচ্ছে তার মানে রিটেন পরীক্ষা শেষ হয়েছে আর কি। আর আমার হচ্ছে ইয়ে রিপোর্ট ছিল ওইটা, মানে ডিসেম্বরের হচ্ছে 12 তারিখে মনে হয় শেষ হয়েছিল, সম্ভবত 10-12 তারিখের দিকে। তা আমি এই সময়ের ভিতরে, আমার রিপোর্টটা আগেই করা ছিল, তো এই সময়ের ভিতরে মোটামুটি আইএলটিএস এর পরিকল্পনা নিয়েছিলাম। আইএলটিএস মানে ভাবছিলাম যে আইএলটিএসটা হয়তো খুব দ্রুত ক্র্যাক করতে পারবো আর কি। তো মোটামুটি আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি লাস্টের দিকে, তো আমি খুব শর্ট সময়ে প্রিপারেশন নিয়ে আইএলটিএসটা দিছিলাম আর কি। তো আইএলটিএস দেওয়ার পরে মানে মোটামুটি বলা যায় এক এক মাস 10-15 দিনের প্রিপারেশনে দিছিলাম। তো প্রিপারেশনটা আমার খুব ভালো ছিল, কিন্তু পরীক্ষা এক্সপেক্টেড হয় নাই আর কি। আহ, আহ, যেমন হচ্ছে এখন জিআরই সময় আপনার সাথে যেভাবে কানেক্ট হয়েছি, আইএলটিএস এর সময় আসলে ওইভাবে কোনো কিছু কোনো কনসালটেন্সি বা হচ্ছে কোনো ভাইয়ের সাথে অ্যাড হয়নি আর কি। তো এটা একটা আমার একটা মিস্টেক ছিল আমার কাছে মনে হয়, মানে হচ্ছে আমি আসলে কম্পিটিশন যে জিনিসটা বা হচ্ছে অর্গানাইজ একটা ওয়ে পাই নাই আর কি। তো আইএলটিএস এর রেজাল্ট সম্ভবত আমার হচ্ছে জানুয়ারির 20 তারিখ, সরি ফেব্রুয়ারি 20 তারিখের দিকে দিছিল। তো রেজাল্ট দেখার পর আমি ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম, আর হচ্ছে আমি জিআরই প্রিপারেশন ওইভাবে নেই নেই আর কি, বা হচ্ছে নেওয়ার কথা ছিল আমি আর শুরু করি নাই। পরবর্তীতে আমি হচ্ছে মোটামুটি 2 মাসের মতো একটা গ্যাপ দিছি। ঈদের সম্ভবত কোরবানি ঈদের পরে এসে বা হচ্ছে রোজার ঈদের পরে এসে হচ্ছে জিআরইর বই কিনলাম। এটা হচ্ছে জুলাই মাসের হচ্ছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। কিন্তু আমার হচ্ছে মাস্টার্সে তখন কন্টিনিউয়াস ক্লাস চলতেছিল। বাট আমি 2 মাসের প্রিপারেশন নিয়েছিলাম যে আমি 2 মাসের ভিতরে প্রিপারেশন নিব, নিয়ে হচ্ছে পরীক্ষা দিব। তো যেহেতু হচ্ছে আমার হচ্ছে যে মাস্টার্সে ক্লাস কন্টিনিউয়াসলি হচ্ছিল, তো আমি ওইভাবে কনসেন্ট্রেশন করতে পারতেছিলাম না। ফার্স্ট 15-20 দিন হচ্ছে আমার জুলাই মাসের ফার্স্ট 15-20 দিন হচ্ছে আমার ওই যে টিউটোরিয়াল পরীক্ষা এগুলো দিয়ে হচ্ছে আমার 15-20 দিন চলে গেছিল আর কি। তারপরে হচ্ছে আমি মোটামুটি ভাই কে আছেন? মেবি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ভাই, আমি তো বলতেছিলাম আসলে হচ্ছে না ইয়ারফোন না, নড়ে বলছেন গেছে এই যে, সম্ভবত। হ্যাঁ, এই যে মাত্রই বন্ধ হলো, সমস্যা নেই, বলেন। আচ্ছা ভাই, ওই যে আমার হচ্ছে ওই ডিপার্টমেন্টের পড়ার কারণে আমি হচ্ছে প্রিপারেশনটা শুরু করতে পারিনি আর কি। মোটামুটি একটু আইডিয়া নিচ্ছিলাম আর কি, ইটিএস এর বইগুলো যে অফিসিয়াল যে বইগুলো ওগুলো কিনছিলাম। তো মানে 2 মাসের একটা প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, যাতে আমার অক্টোবরে হচ্ছে ফাইনাল পরীক্ষা ছিল। তো আমি ফার্স্টে হচ্ছে কোয়ান্টা একটু দেখলাম, পরে ভার্বাল দেখতে গিয়ে আমি হচ্ছে মানে একদম হতাশ হয়ে গেছিলাম আর কি। যে কোয়ান্ট দেখে মোটামুটি মনে হচ্ছিল যে পারা যাবে, বাট ভার্বাল দেখে আমি হচ্ছে আহ, যেহেতু ম্যাথের স্টুডেন্ট, আমাদের হচ্ছে আসলে আহ, ওই ইংলিশটা ওই ধরনের ওইভাবে পড়া হয় না, বা বা লেখারও ওইভাবে প্র্যাকটিস নাই, বা রিডিং পড়ারও ওইভাবে প্র্যাকটিস নাই। আইএলটিএস দেওয়ার কারণে একটু সাহস ছিল। তো হচ্ছে আমি অনলাইনে খুঁজতেছিলাম আর কি ওইভাবে যে কোথাও পাওয়া যায় কিনা, কোথায় পাওয়া যায় কিনা। পরে আমার এক আপু, সে সম্ভবত আপনার কাছে কোর্স করে নাই, সে আমাকে হচ্ছে 2-3টা
চ্যানেল রিকমেন্ড করছিল আর কি। তা আমি আপনার চ্যানেল থেকে আহ, দুই তিনটা ভিডিও দেখার পরে মানে স্পেশালি ভার্বালের ভিডিও দেখছিলাম। দেখার পরে আমি হচ্ছে মোটামুটি একটা সাহস পেয়ে গেছিলাম যে না, আমার দ্বারাও হবে, হয়তো ভার্বাল হয়তো পারবো কিছু। তো আমি হচ্ছে জুলাইয়ের লাস্টের দিকে, লাস্টের জুলাই না সরি জুলাইয়ের হচ্ছে 4 তারিখে হচ্ছে একটা কোড পাইছিলাম হচ্ছে কনফার্ম 70 না কি যেন, $70 ডিসকাউন্টে। তো আমি হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছিলাম আর কি। আহ, আগস্টের 20 তারিখে রেজিস্ট্রেশন করছিলাম। তো তখন আমার হচ্ছে কোয়ান্টের মোটামুটি একটা প্রিপারেশন ছিল, যে মোটামুটি টার্গেট ছিল যে 160 হয়তো আমি পাবো। আহ, তো ভার্বালটা শুরু করতে চাচ্ছিলাম আর কি, কিন্তু কোনো আগা মাথা পাচ্ছিলাম না আর কি। পরে আপনার ভিডিও দেখলাম ওইখান থেকে, আহ, যে আপনার কাছে হয়তো মেসেজ আছে এখনো, যে আমি হচ্ছে ওই যে ভার্বালে তো ওইভাবে কোর্স করার সময় পাই নাই। আমার আপনার থেকে আপনার ভিডিও গুলো নিছিলাম, সবগুলা কোর্সটা নিছিলাম আর কি, ভিডিও কোর্সগুলো ভার্বালের। তো পরে ওগুলা টুকটাক ফলো করছি, কিন্তু ওই যে দেশের যে একটা টালমাটাল অবস্থা গেল, তার ভিতরে ওইভাবে কিছু করতে পারি নাই। পরে শেষ পর্যন্ত হচ্ছে যে মক যে ছিল, যে 1 মাসের মক, তো ওইটা নিলাম। ওইটা নিয়ে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করলাম, রেগুলার কোয়ান্ট দিলাম। কিন্তু ভার্বালটা দেওয়া হতো না আর কি। আমি ভাবছিলাম হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে শুরু করবো ওইভাবে মানে আগস্টের 1 তারিখ না, 4-5 তারিখ থেকে শুরু করবো ভার্বালের প্রিপারেশনটা আর কি, মক থেকে। পরে আর করা হয় নাই, এবং হচ্ছে আমি আহ, আহ, আবার পরীক্ষাটা পিছাইলাম আর কি ইয়ার জন্য। ঝামেলা হলো দেশে যেহেতু, পরে আমি আবার পরীক্ষা 1 মাস পিছাইছি রিশিডিউল করে। এই যে সেপ্টেম্বরের 18 তারিখে দিলাম পরীক্ষাটা। তো এর মাঝে হচ্ছে আপনার ভিডিওগুলো দেখলাম। আমি শুরুতে গ্রেগের কিছু ভিডিও দেখতে চাইছিলাম, পরে ওটা দেখলাম যে মাথার উপর দিয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, বা হচ্ছে খুব ফাস্ট যাচ্ছে, বা হোমওয়ার্ক দিচ্ছে ওগুলা করতে হচ্ছে, বুঝতেছিলাম না। পরে ভিডিওগুলো দেখলাম আপনার, দেখে এরপরে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করলাম। ইটিএস এর ভার্বালের যে একটা অফিসিয়াল একটা ভলিউম 1 সম্ভবত ওইটা আছে, ওইটা করলাম। তারপরে 5 পাউন্ড যে বইটা, 5 LB, ওইটা করতে গেছিলাম, কিন্তু ওইটা করতে গিয়ে হচ্ছে আমি আসলে হতাশ হয়ে গেছিলাম, আমি কিছু বুঝতেছিলাম না আর কি। পরবর্তীতে হচ্ছে আপনার ভিডিওতে তো বারবার হচ্ছে কেএমএফ এর কথাই বলতেন, বা হচ্ছে কেএমএফ থেকে পড়ার কথা বলতেন। তারপর আস্তে আস্তে কেএমএফ থেকে শুরু করলাম। তারপরে হচ্ছে এই তো আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে মোটামুটি কনফিডেন্স পেলাম যে না, আমি হচ্ছে ভার্বালে হয়তো 145 পাইতে পারি। মানে আমি আগে 140ও শিওর ছিলাম না আর কি, যদি 140 শিওর থাকতাম তাও আগস্টে পরীক্ষা দিয়ে দিতাম। বাট ওই কনফিডেন্সটা পাই নাই আর কি। পরে আস্তে আস্তে কেএমএফ দেখলাম, কেএমএফ এসিপিআর গুলো দেখলাম, ওগুলো দেখে মোটামুটি কনফিডেন্স পেলাম আর পরীক্ষা দিলাম আর কি। আর আমি হচ্ছে ভার্বালে খুব বেশি মক দেওয়ার সুযোগ পাই নাই, কারণ আমার সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আবার হচ্ছে আমার ডিপার্টমেন্টের মাস্টার্স এর টিউটোরিয়াল শুরু হয়েছিল। তো আবার হচ্ছে 4-5টা মাস্টার্স এর টিউটোরিয়াল দিয়ে আমি হচ্ছে ওইভাবে মানে ভার্বালের জন্য প্রিপারেশন নিতে পারি না। ভার্বালের হয়তো 12টা বা 15টা হচ্ছে মক দিছিলাম। আর কোয়ান্টে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো দিছি, প্রায় হচ্ছে 45টার মতো মক দিছিলাম। তো ওইটা মানে আমাকে খুব হেল্প করছে, বিশেষ করে মানে কোয়ান্টের কথাই বলি, কারণ যেহেতু মেইন প্রিপারেশন আমার কোয়ান্ট বেসই ছিল। তো মানে বিশেষ করে পাজেলের যে বা হচ্ছে ওয়ার্ডের যে ম্যাথ গুলা, সেগুলো আমার খুব বেশি প্রবলেম হতো, ধরতেই পারতাম না। তো ওইখানে অনেকগুলো মক দেওয়ার কারণে মোটামুটি একটা ফ্রিকোয়েন্সি আসছে বা একটা কনফিডেন্স চলে আসছিল। আহ, মোটামুটি ম্যাথ পারা যেত আর কি। আর লাস্টের দিকে হচ্ছে কেএমএফ করার তো ওইভাবে সুযোগ পাই নাই, আমার যেহেতু টাইমটা একটু শর্ট ছিল। তো আমি হচ্ছে শুধু কেএমএফ এর পাজেল যে ম্যাথ গুলা সেগুলা করার চেষ্টা করছি, দুইবার করছিলাম সম্ভবত। তো ওইখান থেকে আমি 2টা ম্যাথ পাইছিলাম, এটা আলহামদুলিল্লাহ খুব মানে খুব ভালো লাগলো আর কি পরীক্ষা দিয়ে তখন, যে 2টা ম্যাথ পেয়ে গেছি, তাও সেকেন্ড সেকশনে আর কি। এই তো ভাই মোটামুটি এটাই তো এরকমই ছিল। মাইক্রোসফট করে ফেলছে। এই যে পাজেল কমন পাওয়া তো অনেক কিছু না। হ্যাঁ ভাই, আসলে আরো এখন 2টা পাজেল একটু বড়, একটা পাজেল একটু বড় ছিল, মানে ধরতে হচ্ছে একটু সমস্যা হতো আর কি ওই পাজেলটা। পরের সেকশনে মোট টোটাল হয়তো বা 5টা পাজেল আসছে বা 3-4টা আসছে, এর মধ্যে দুইটাই যদি কমন থাকে তাহলে হ্যাঁ, তো 2টা মার্কেট আমি শিওর যে 2টা বাকি কমন রয়ে গেল। আসছে, হ্যাঁ 2টা শিওর এটাই। যে কমন আসছে। আচ্ছা, এখন পুরো সেকশনটা পুরো এক্সামটা কিরকম আসছে সেটা বলো।
প্রথম থেকে, বা এডব্লিউ কি পাইলেন, ভার্বাল কি কেমন পাইলেন? ফার্স্ট এডাব্লিউ যেটা পাইছি ওটা সম্ভবত হচ্ছে আপনার একটা এক্সেল শিট আছে না, ওইখানে সম্ভবত ছিল। আমি সবগুলো দেখে যেতে পারি নাই। একটা ছিল, আমারটা ছিল হচ্ছে পলিটিক্যাল লিডার্সদেরকে হচ্ছে ল ফলো করা উচিত নাকি হচ্ছে তাদেরকে যারা ইলেক্টোরেট করছে বা হচ্ছে ভোট দিয়ে হচ্ছে নির্বাচিত করছে তাদের কথা শোনা উচিত, হুম। এই টাইপের ছিল। কিন্তু কোশ্চেনটা অনেকটা বড় ছিল, মানে এমনি নর্মালি রিয়েল মকে যেরকম কোশ্চেন ছোট একটা কোশ্চেন থাকে, মানে এক লাইনে বা দুই লাইনের ভিতরে বলা থাকে ওই তো ওরকম না, কজ দেওয়া ছিল আর কি, হ্যাঁ মানে দুই রিজনিং তিনটা কজ। টাইপের হচ্ছে ইয়া ছিল আর কি, কথা ছিল। তারপরে পরে আবার জেনারেলি যে কথাগুলো থাকে যে এটাকে আমি এগ্রি করি না ডিসএগ্রি গুলা, ওটা সাপোর্ট করার জন্য বা এভিডেন্স দেওয়ার জন্য আর কি। তো ওকে। ওই ওই জি ভাই। তারপর কি আসলো? তারপর হচ্ছে আমার কোয়ান্ট সেকশন আসছিল। তো সেকেন্ড সেকশনটাই কোয়ান্ট ছিল। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মানে খুব ভালো হয়েছে আমার জন্য। কোয়ান্ট পাওয়ার কারণে হচ্ছে কনফিডেন্স পাওয়া গেছে। আর ফার্স্ট সেকশনটা খুবই সহজ ছিল আর কি, একেবারে সহজই বলা চলে। মানে সেকেন্ড সেকশনের তুলনায় অনেক সহজ ছিল। আর ফার্স্ট সেকশনে আমি একটা কমন কোশ্চেন পাইছি, যেমন হচ্ছে একটা সার্কেল দেওয়া ছিল আর একটা ট্যানজেন্ট দেওয়া ছিল আর কি। তো ট্যানজেন্টের সাথে এটা নর্মালে যেই নর্মালের একটা সম্পর্ক আছে যে পারপেন্ডিকুলার লাইন আঁকা হয়, তারপর হচ্ছে সাইড দিয়ে অ্যাঙ্গেল বের করতে বলে, কোন অ্যাঙ্গেলটা বড় কোন অ্যাঙ্গেলটা ছোট, ওরকম একটা ছিল আর কি। অ্যান্সার সম্ভবত ডি হয়, যে যে সাইডের উপর ডিপেন্ড করে আর কি, সাইড বড় হলে রেডিয়াসের থেকে বড় হলে অ্যাঙ্গেল বড় ছোট হবে ওরকম। তো ওই ম্যাটটাও আমি হচ্ছে রিয়েল মকে পাইছি আমার কাছে যতটুকু মনে হয়, দেখছিলাম। আর একটা ডাটা ইন্টারপ্রিটেশন যে টাইপের ছিল ওই টাইপের, মানে হুবহু কোশ্চেন আসে নাই, বাট ওই টাইপের একটা কোশ্চেন আমি পাইছিলাম হচ্ছে। যেমন আমি রিয়েল কোশ্চেনে কেমন যেন ছিল আমি মনে নাই, বাট ওই টাইপের একটা ছিল যে আমার ইয়াতে সেকেন্ড সেকশন ফার্স্ট ফার্স্ট কোয়ান্ট সেকশনে, যে একটা ইউনাইটেড স্টেটের ইউনাইটেড হচ্ছে সরি ইউএস এর হচ্ছে অনেকগুলো স্টেট দেওয়া ছিল, এখানে টেম্পারেচারের একটা ডিফারেন্স ছিল সম্ভবত, টেম্পারেচার আর প্রেসিপিটেশনের। ওইটা থেকে তিনটা ম্যাথ আসছিল আর কি। তো ওইটাও আমার কাছে একটু কম, মানে পরিচিত পরিচিত লাগছে, বাট আমার কাছে আমি শিওর ছিলাম না আর কি ওটা কমন পড়ছে কিনা। আচ্ছা, মানে মক তো ডাবল আর করার সুযোগ হয় না, তাই না? একবার দুইবার। জি ভাই। মকগুলো কি দুই তিনবার করার সুযোগ হয়েছে নাকি একবারই যতটুকু করা হয়েছে? আহ, প্রথমবার আমি হচ্ছে মানে প্রথম থেকে আমি যখন পরীক্ষা দিতাম আমি হচ্ছে ওই যে কি জানি বলে এটাকে, স্টিকি নোটের মধ্যে লিখে রাখতাম যে এত নম্বর মগে আমার এই কোশ্চেনে প্রবলেম ছিল আর কি। তখন আমি হচ্ছে ওই লাস্টের দিকে হচ্ছে লাস্টের 3-4 দিনে ওই কোশ্চেন গুলো আমি খুঁজে খুঁজে বের করছি যে ওই নম্বর সেটা মগে বুঝছি, আমার ওই যে হচ্ছে, ইয়ে হ্যাঁ। হয় না আর কি, মানে একদম কমন আসছে কিনা এটা জানার জন্য হচ্ছে দুই একবার পড়া লাগে, তো এই জন্য বললাম আর কি। ওইটাই আর কি, একবার করে দেওয়া হয়েছে। এমনি কি সবগুলো মক দেওয়া হয়েছে নাকি কিছু স্কিপ ছিল? 45টার মতো দিছি ভাই, কোয়ান্টের সম্মত 45 ও, আর এখন আরো দিলে তো 170-ই থাকতো। আচ্ছা, তারপর কোয়ান্ট গেল, ভার্বাল। ভার্বালে ফার্স্ট সেকশনটা আমার কাছে মনে হয় মোটামুটি ভালো হয়েছে। যেহেতু আরসি প্রিপারেশন খুব ভালো ছিল না আর কি। এসি মোটামুটি চারটার মধ্যে তিনটা আমার কাছে মনে হয় পেয়ারটা পরিচিত মনে হলো। মানে মানে কমন ওয়ার্ড ছিল আর কি। এক্স্যাক্টলি কমন পড়ছে কিনা সেটা বলতে পারতেছি না ভাই, যেহেতু আমার আছে ওইভাবে প্রিপারেশন ছিল না আর কি ইয়াতে। বাট পরিচিত ওয়ার্ড ছিল। আর আমি হচ্ছে যে কেএমএফ এর লাস্টের দিকে সম্ভবত একটা এসি পেয়ার পাইছিলাম, 100 সরি 200 কয়টা সেকশনের মনে হয়। সবগুলো শুধু অ্যান্সার যেগুলো ছিল ওগুলোর হচ্ছে পেয়ার গুলো দেওয়া ছিল, এরকম একটা পিডিএফ ছিল। গ্রুপে কেউ একজন দিছে সম্ভবত বা আপনি দিছেন। তো ওইটা হচ্ছে আমি 125 সেকশন পর্যন্ত দেখে গেছিলাম আর কি। ওইটা থেকে মোটামুটি ওয়ার্ড গুলো কমন ছিল। আর থার্ড সেকশনে হচ্ছে কোয়ান্ট আসা শুরুতেই হচ্ছে মানে প্রথম দুইটা দুইটা তিনটা কোশ্চেনই আমার পাজলের মতো ছিল মনে হচ্ছিল। মানে কেমন যেন ওয়ার্ড প্রবলেম ছিল, মানে অনেক বড় বড় টাইপের। যার মধ্যে একটা হচ্ছে কমন পাইছিল, একটা কোশ্চেন ছিল এরকম, আপনার মনে আছে কিনা, যে একটা বুক স্টলে সাবস্ক্রিপশন প্রাইস আর হচ্ছে কাভার প্রাইসে বই বিক্রি করে, এরকম যে হুম পরে হুম এভারেজ হুম একটা হুম। প্রাইস ওই দেওয়া যে থাকে টু আমরা এটা পয়েন্ট টু করছি ফাইভ যে টাইপের কিছু দুইটা একটা। সমান যে সি যে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইটা সি সি এর অ্যান্সার আর কি। যে হুম। একটা 0.5 একটা ওয়ান। এক্স সমান সমান হচ্ছে, সরি 0.5 ওয়াই সমান সমান এক্স, এরকম একটা ইয়ে আসে আর কি, পরে হুম টু হুম। দ্বারা মাল্টিপ্লাই করলে এই দুইটা সমান হয়ে যায়। গুড। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে তো পারছি। প্রথম তিনটা পাজল টাইপের ছিল, তো তো ওই তিনটার ভিতরে একটা কমন পাওয়ার কারণে হচ্ছে অনেকখানি সময় বেঁচে গেছে আর কি। আর আছে তারপরে
তারপর এগুলো আমি হচ্ছে মানে ওরকম কনসেপ্ট গুলো পরিচিত ছিল। আহ, আর লাস্টের দিকে একটা পাজেলে কমন পাইছি হচ্ছে ওই যে একটা কোশ্চেন এরকম ছিল যে টিকিট, সিনেমার টিকিট কিনা সম্ভবত, যে এন সংখ্যক টিকিটের থেকে N+1 সংখ্যক বা এন এর থেকে বেশি টিকিট কিনতে খরচ কম, এই টাইপের একটা কোশ্চেন ছিল। এটা পাজেল, সরাসরি পাজেল, ওল্ড হ্যাঁ, পাজেল। হ্যাঁ, ওই কোশ্চেনটা আসছিল। ওই কোশ্চেনটা হচ্ছে আমি ফার্স্ট স্টেপে পারিনি, এই যে পাজল থেকে করার সময়, পরে আবার হচ্ছে সলিউশন টলিউশন দেখে মনে মনে ছিল আর কি কোশ্চেনটা। এটা আনসারও তো আমার মেবি মনে আছে, 18 19, আর এদিকে নয় 13 নয় 12, নয় 9 9 নয় 9 18 19, রাইট? জি জি ভাই, 9 18 19। ওকে, ঠিক আছে। আর কিছু ভার্বালে, পরবর্তী ভার্বালে তো হচ্ছে পরবর্তী মেইনলি ভার্বাল প্রিপারেশন তো এসির উপরেই ছিল নাকি? হ্যাঁ ভাই, এসির উপরেই ছিল মেনলি হ্যাঁ, প্রিপারেশনটা। এসি উপর দিয়ে এটা আসবে, এটাই স্বাভাবিক। ওকে। বাট হচ্ছে আমার এমনিতে হচ্ছে মক দিতাম যখন, তখন আরসি হতো আর কি। এখন আরসির প্রিপারেশন আমি আরসি তো ওইভাবে এটা নিতে, হতো, এটা তো আরসি হতো বলতে শিওর না, হয়ে যেত আর কি। মানে হচ্ছে মানে দিতাম, ওইভাবে 100% শিওর হয়তো দিতে পারতাম না আর কি। ওই তো ওইটাই আর কি, হয়ে যেত তো আর ওইটা কি, তো আসলে লাখের বলতে উপরে। পারছি না হচ্ছে যে আসলে ওইভাবে হয়েছে কি হয় নাই। বাট সেকেন্ড সেকশনও হচ্ছে এসি তিনটার ভিতরে দুইটার মোটামুটি বলা চলে ওয়ার্ড গুলো কমন ছিল আর কি, ওই আরেকটা তো মানে বুঝতে পারিনি এরকম। এজ অ্যাভারেজে 7টা তো হয়েছেই, এই জন্য আর কি অবস্থা। 7টা থেকে 8টা হয়েছে। ওকে। আহ, সো মার্ক অনেক সুন্দর এটা। মানুষের অ্যাভারেজ স্কোর 140 থাকে, সেই জায়গায় 145 46। পাশাপাশি কোয়ান্ট দেখলে প্রফেসর আসলে লাভ দিবে, কারণ ম্যাথের সাবজেক্ট। ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে ওনাকে করতে পারেন। ভাই ওই যে এসিপিআর এর বললেন যে জাস্ট উত্তরগুলো আছে এরকম একটা এই, বোধহয় শীট, আপনি এটা আপনি কোথায় ছিল আপনি ভাই? মাঝখানে আসছে আবার। আপনাকে যে শীট দিয়েছে এখানে সব আছে, ওইটা পড়েন। ওইটা পরবর্তীতে, ওইটা জাস্ট হচ্ছে লাস্টের এস, ওইখানে আছে, উত্তরটারও আছে, আরেকটা যেটা আছে এটাই আছে। ভালো করে পিডিএফটা পড়েন তারপরে। আপনার এই কোশ্চেন ইনভ্যালিড। আপনি এসে শীট পড়ছেন ভাইয়া? কোশ্চেন যে করলেন, শীটটা পড়ছেন? জি ভাই, দেখতেছি শীটটা আর কি, পড়ছেন পুরোটা এবার, পড়া এই হয়নি। যে শীটটা ভালো করে পড়বেন। এখন এই যে আমরা মকের জন্য যে এসিগুলো পড়াবো না, এগুলো ঠুটস্থ আত্মস্থ মুখস্থ করেন, সব কমন করবেন। ঠিক আছে? ওইটার মধ্যে এখানে কিছু ছিল, আর ওইটা নিয়ে আবার আবার এত রিসার্চ নিয়ে লাভালাভি করেন না। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না, কোশ্চেন তো ছিল, কারণ ভাইয়া তো ম্যাথের স্টুডেন্ট। এখন তোমাকে তো স্টুডেন্ট হলে কি সমস্যা? তো আর কিছু জিজ্ঞেস করার না, ম্যাথের স্টুডেন্ট কিন্তু কিছু প্রিভিলেজ পাইছেই ম্যাথের বিষয়ে। ধরেন, আহ, সেটা তো ভাই অবশ্যই, মানে একটু মানে মেইন ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স ভাই। হচ্ছে ম্যাথের ম্যাথে যেহেতু পড়তেছি, আমার এমন না যে ম্যাথে পড়তেছি বলে ম্যাথ করি, কিন্তু এরকম কিন্তু না ভাই। আমাদের পড়া কিন্তু মেইনলি থিওরি বেসড আর কি, মানে পিওর ম্যাথ তো। তো ভাইয়া পিওর তারপর ম্যাথ হচ্ছে ম্যাথ হ্যাঁ ভাই, ওইটাই মানে মানে ম্যাথ ফোবিয়াটা নাই। সেটাই। শুনেন শুনেন, আমি বলি, জিআরইতে যে ম্যাথ আসে এটা রকেট সায়েন্সের ম্যাথ আসে না। জিনিসটা হচ্ছে, আপনার ভিতরে যদি বই থাকে আমি ম্যাথ পারি না, তাহলে পারবেন না। আপনার ভিতরে যদি বই না থাকে আপনি ম্যাথ পারবেন না। উনি বই করছে, ইংলিশ পারে না, এই জন্য ইংলিশ নিয়ে তো ভুগছে। আপনি ম্যাথ বই পাইতেছেন, ম্যাথ পারেন না, এই জন্য ম্যাথ নিয়ে ভুগবেন, এটাই বাস্তবতা। না না, ভয় যদি না। আপনি মাথায় মাথায় থাকে যে তুমি তো সারা জীবন যে ম্যাথ করছে এই ম্যাথে আসতেছে, ক্লাস 8 9-এ তো আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, ছিলেন না? ওই যে উনি যে 10 একশো পর্যন্ত। উনসত্তর পাইছে ভাইয়া, বুঝছেন? হুম। তো এটার সাথে তো কম্পেয়ার করলে 146, মানে উনি যে ম্যাথের স্টুডেন্ট সবাই বলবে যে 161। না, উনি যে পরিমাণ ম্যাথ করছে ওই পরিমাণ ভার্বাল তো পড়ে নাই। ভাই আসলে উনি আমার যদি হচ্ছে ওই ওনাকে পরিমাণ ওনাকে আমি ওনাকে ওনাকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, যে পরিমাণ ম্যাথ করছেন এই পরিমাণ ভার্বাল পড়লে আজকে আপনার দুইটা স্কুলে সেম থাকতো না? ভাই আসলে হচ্ছে আমি আগে বলছি আমার হচ্ছে ওই যে অক্টোবরে ফাইনাল ছিল, ওই হিসাবে হচ্ছে মানে আমি প্রিপারেশনটা 2 মাসের ভিতরে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো এই জন্য আমি কোয়ান্ট বেসি প্রিপারেশনটা ছিল আর কি। কারণ হচ্ছে ভার্বালের প্রতি তো একটা ভয় আছেই। হয়তো মানে হয়তো হয়তো ওই কোয়ান্টের মতো সময় দিলে 150 আসতো ইনশাল্লাহ, কিন্তু মানে ওইরকম সময় দেওয়া হয় না আর কি, সত্যি কথা বলতে। এটা অনীহা ছিল আর কি। মানে কি তাহলে ভাইয়ার 6টা পেয়ার হয়েছে মনে হয়, না? ওইটা 147। তো ভাই শিওরলি বলতে ওইটা পারছি না, বলতে বাট পারবে না, মানে হয়তোবা উনি 7টার মধ্যে হয়তোবা ধরেন 4টা হয়েছে, বাকি 3টা হয়েছে ওই আসছে আন্দাজে আন্দাজে দেখাইছে, সবগুলো মিলিয়ে ধরেন 3 4টা হয়েছে। আচ্ছা। বুঝা গেছে? হুম হুম হুম। So, এই হচ্ছে কথা, ওনার লজিক না মিললে হয়তো বা ওই রকম হয়েছে, তবে এটা শিওর যে হয়েছে, কিছু হয়েছে। ঠিক আছে, নাই তো 140-এর নিচে প্রচুর স্কোর পায় মানুষ, পায় না? কেন বেস স্কোর যা- 140 না ভাইয়া?
না না 30, 130, 130 থেকে শুরু হয়, তার মানে 100 বাঙালি স্টুডেন্ট ম্যাক্সিমাম, মানে আপনি ওনার স্কোরটা দেখেন, ওনার হচ্ছে যখন আপনি পার্সেন্টাইল দেখবেন তখন দেখবেন ওনার এই স্কোরে পার্সেন্টাইল ওনার 150, মানে 50% উপরে চলে গেছে, তার মানে বাঙালি স্টুডেন্ট এর নিচেই পায় সব। কথা বুঝছেন? ওকে, ওনার 169 দেখবেন পার্সেন্টাইল হচ্ছে 98 পার্সেন্টাইল। তা তো ঠিক অবশ্যই। আছে, আর হচ্ছে 156 দেখবেন 40, 50 বা 60%। তো তাতে বোঝা যায় যে বাঙালি স্টুডেন্ট এতটুকু যাইতে পারে না। ঠিক আছে, সো সেই হিসাবে ওনাকে বারবারে বলতেছি স্কোরটা খুব সুন্দর। আরেকজন পাইছে শুধু 170, আপনি হচ্ছে 2 নম্বর। এখন বলেন আর বাকিরা পাবেন না সেম স্কোর? শুনেন, রেকর্ড ব্রেকিং করা শুরু করছে যেহেতু সবাই করতে পারবেন, রাইট? পারবেন তো নাকি সাইফুল ভাই? ভাই আসেন কেন? চেষ্টা করবো কোয়ান্টে 160 উপরে পাইতে। না না, আপনি 160 আমাদেরকে চেষ্টা কি, একটু উৎসাহ দিন 170। তাহলেই হবে। কি? আপনি আমাদেরকে একটু উৎসাহ দিয়েন ভাইয়া, একটু সাহস দিয়েন। না, আমি তো বিশেষ করে কোয়ান্টে আমার এখানে পরে যদি 170-র কাছাকাছি বা 160 না পান, তাহলে আপনি দুনিয়ার কোনো মেন্টরের কাছে পাবেন না, রাইট? এটা ঠিক ভাইয়া, আপনি অনেক ভালো গাইড করতেছেন আমাদেরকে, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। মানে কোয়ান্টে যদি বা আমার এখানে করে যদি ভালো স্কোর না পান, আপনি মনে করেন বাঙালি কোনো মেন্টরের কাছে গিয়ে পাবেন? কি মনে হয়? আমি তো আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, তারপরেও যেহেতু সবাই ভালো স্কোর করতেছে, তো এইটুকু বিশ্বাস তো রাখা যায় আপনিও পাবেন, পাবেন না? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ, সবাই পাবেন। এখানে কোনো স্কোর, খারাপ স্কোর দেখতেছেন খুব একটা? আপনি তো আছেন, আপনারা তো গ্রুপেও আছেন, এখানে তো ফেক কিছু নাই। কেউ কি খারাপ স্কোর পাইছেন এখনো ঠিকঠাক? এবং কখন কে পরীক্ষা দিচ্ছে এটা তো একদম আগে থেকে জানতেছেন, তার মানে পরীক্ষা দিয়ে এসে সে জানাচ্ছে, রাইট? জি ভাইয়া। তাহলে সো তারা যদি পায়, তারা যদি ওই কনফিডেন্টে পরীক্ষাতে বসতে পারে, তাহলে বসুক। সেম ওনার ক্ষেত্রেও। সো ওনার স্কোরটা অনেক সুন্দর আসছে, এখন ওনার জন্য সামনের জার্নিটার জন্য শুভকামনা, যেহেতু ওনার স্কোরটা খুব সঠিক সময় আসছে, সেপ্টেম্বর মাস। অক্টোবর নভেম্বর থেকে সুন্দর অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। ঠিক আছে, এখন বাকিদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এবং ইন্সপিরেশন আশা করি ওনার থেকে নেওয়া উচিত, যে উনি কিন্তু খুব প্রেশার নিয়ে 2 মাসে পরীক্ষা দিয়েছে, আপনাদের 170 পাওয়া উচিত। আচ্ছা ভাই, আপনি আমাদের ম্যাথ নিয়ে কি করতে বলেন ভাই, একটু আপনার সাজেশনটা কি? যা করতে, যা যা আপনাদের গাইড করছি, এর বেশি যা করতে বলে, এর বেশি তো কোনো কিছু করার নাই। না সেটাই। ভাই একটা কথা ছিল আর কি, যে আমি যে মিস্টেকটা করছি কোয়ান্টে, এটা মানে আমি চাইবো না যে আর কেউ এই মিস্টেকটা করুক বলেন কোয়ান্টের বলেন। ক্ষেত্রে। সেটা হচ্ছে ভাই, আমি যখন রিয়েল মক দিতাম, তো এখানে তো প্রত্যেকটা কোশ্চেনে, প্রত্যেকটা ইয়াতে সেকশনে একটা দুইটা করে প্রবলেম বের হইতোই, বা তিনটা চারটাও বের হতো কোনোটা কোনোটাতে। তো ওইখানে আমি কি করতাম, জাস্ট হচ্ছে মার্ক করে রাখতাম, আর হচ্ছে আপনার ক্লাসগুলো হয়তো রেগুলার করতে পারতাম না, আমার হচ্ছে টিউশন থাকতো, ক্লাস থাকতো, তো রেকর্ড দেখতাম আর কি। তো তো আমি কি করতাম, তখন যদি বুঝতাম, আমি আর হচ্ছে ওইটা নোট করতাম না। মানে আমি হচ্ছে খাতাতে আমার ম্যাথের কোনো ম্যাথ কোয়ান্ট কোনো ম্যাথ ভার্বাল কোনোটারই হচ্ছে আমার কোনো নোট ছিল না আর কি। শুধু আমার মার্ক করা থাকতো যে এটা এটা প্রবলেম ছিল, আমি এটা দেখবো আর কি। তো পরে যখন আমি পরীক্ষার 3-4 দিন আগে যখন রিভাইজ দিতে গেছি, তখন দেখি যে আমি হচ্ছে 50% ভুলে গেছি, এই যে যেগুলো প্রবলেম ছিল। তখন তো না আমি না, ভয় এটাই পেয়ে হবে। গেছিলাম যে যে কি হইতেছে, মানে ব্যাপারটা তো মানে আমার তখন একদম কি বলবো, একেবারে ডেডলক অবস্থা হয়ে গেছিল আমার। পরে হচ্ছে আমি যেটা পারতেছিলাম, আমি হচ্ছে ওইভাবে অনলাইনে খুঁজতেছিলাম না, আমি হচ্ছে যে মক বেস্ট 3 যে গ্রুপটা, তো ওইখানে আমি আমি যেটা পারতেছিলাম না ওইটা আমি আর খুঁজতেছিলাম না অনলাইনে, এখানে দিলে কেউ না কেউ করে দিচ্ছিলই। আর এটা খুব মানে হেল্প করছে, কিন্তু আসলে এটা সবার ক্ষেত্রে হবে কিনা আমি জানি না, বাট হচ্ছে সবার উচিত হচ্ছে মানে রিয়েল মক দিক, আর কেএমএফ করুক। যেটা প্রবলেম থাকবে, যদি সুযোগ থাকে, ওই কোশ্চেনের পাশে কোনো একটা ট্রিক্স বা হচ্ছে কোনো একটা কোটেশন রাখা, যেটা দিয়ে হচ্ছে দেখে বুঝতে পারবে আসলে এই ম্যাথটা এইভাবে করা উচিত। না হলে পরীক্ষার আগে অনেকখানি সময় নষ্ট হয় আর কি, বা প্রেশার নিতে হয়। বিশেষ করে এটা হয় কেএমএফ এও, কারণ কেএমএফ আমি যে ইজি ওয়েতে করাই, আপনি যখন পরে আবার পরীক্ষার আগে তো একবার রিভিশন দিতে হয়, এক রাতে পুরো কেএমএফটা দেখতে হয় ম্যাথগুলো। সো আপনি যদি ধরেন পুরো ম্যাথ তো আর করে করে সম্ভব না, রাইট? হ্যাঁ ভাই, এখন আমি আপনি যদি হচ্ছে খাতাটা হাতে, যদি সামনে খাতা থাকে, আপনি জাস্ট হচ্ছে প্রশ্নটা দেখবেন, আনসারটা খাতার থেকে জাস্ট ভিজুয়ালাইজ করবেন, দেখবেন আনসার মনে আছে। সো ওই তাজা তাজা আনসার দিয়ে আসবেন। সো এই আমি জন্য হচ্ছে নোট এই করা ভুলটা অনেক করার ভালো। কারণে কেএমএফ পাজল, শুধু কেএমএফ থেকে তো শুধু পাজল করছিলাম, তো পাজলের হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের যে সেকশন গুলো ছিল, একটাও দেখতে পারি নাই। তো দেখতে পারিনি বলতে আমার কাছে সময় ছিল না, আমি বা একটু কনফিডেন্স ছিল এটা যে আমি, হ্যাঁ এটা ওই খুব বেশি প্রবলেম ছিল না, ওটা দেখতেই পারি নাই।
মানে সেটাই স্কিপ করতে হয়েছে আর কি। আশা করি বাকিরা নোট করতেছেন না কেএমএফ জি ভাইয়া করতেছি। এটা করতেছেন। রিয়েল কোশ্চেনও তো করতেছেন রাইট? যে জি খাতা ভাইয়া। তো আলাদা, এদের হ্যাঁ গুলোর জন্য ভাইয়া খাতা আমি আলাদা করছেন না? করতেছি, আমি করতেছি। এই তো খাতা তো আলাদা, বিভিন্ন জিনিস যে এটা দিতেছি সলভ না পারলে খালি রাখতেছি, দেন ক্লাসের সময় বসাই ফেলতেছি, রাইট? এরকমই তো। জি জি ভাইয়া। এই তো ওকে, গুড, আপনারা অনেক স্মার্ট। ওকে, ভাইয়া আমরা কেএমএফ কবে শেষ করব? কেএমএফ হচ্ছে আমরা আর দুই একটা ক্লাস পরে আমরা যখন গুছিয়ে দিব তখন আমি নিজে দিয়ে দিব, আপনারা নিজে নিজের মতো করে করবেন। এখন আপনারা, আমি সবাইকে রেকর্ড দিয়ে দিব যেন নিজ দায়িত্বে যখন ইচ্ছা করতে পারেন। ক্লাসের সাথে লেট হবে এই জন্য আপনাদের দিয়ে দিব যে আপনারা যে যত বেশি মেন্টাল প্রেশার নিতে পারবেন সে তাড়াতাড়ি শেষ হবে। জি বুঝতে ভাইয়া, পারছেন? এটা ভালো হয়। সো এটা হবে, আর ক্লাসের জায়গায় চলবে, বাট আমি রেকর্ড যেহেতু দিয়ে দিব, যার যার যে যতটুকু অ্যাবিলিটি নিতে পারেন তাড়াতাড়ি শেষ করে ফেললেন, শেষ। এই হচ্ছে আপনাদের জন্য করতে পারবো। ওকে, আর কোনো কোশ্চেন করলে করতে পারেন। ভাইয়া আপনার মকে কেমন স্কোর থাকতো? আপু আমি হচ্ছে ফুল মক 10টার মতো দিছিলাম লাস্টের দিকে। তো ওইগুলাতে ভার্বালে আমার এরকম 145, 47, 40, 42 এরকম আসতো, 150ও আসতো, বাট 150-এর বেশি আসে নাই আর কি। আর কোয়ান্টে আলহামদুলিল্লাহ মানে সবসময় খারাপ হলেও 160 থাকতো। 164 মোটামুটি মোস্ট অফ দ্য টাইম 164 আসতো আর কি, 164, 165 এরকম। কি বুঝছেন? জি যে মকে ভাইয়া, যা পাচ্ছে তার অনেক আশেপাশেই তো স্কোর। পাবে, রাইট? হ্যাঁ। ওকে, ওকে, আর কারো কোশ্চেন? এ হতাশ না হয় এটাকে ইন্সপিরেশন নেন, পাবেন। এই যে আপনারা তো মাত্র 2 নম্বর মকে আছেন, সো এটা যখন আপনি ও ভাইকে জিজ্ঞেস করেন ভাই 2 নম্বরে কিরকম অবস্থা ছিল আর 40 নম্বরে কিরকম অবস্থা, ইমপ্রুভটা কিভাবে হয় বলেন তো? ভাই মেইনলি হচ্ছে ভাই টাইমের যে মানে টাইম ম্যানেজমেন্ট আছে সেটা অনেক ইমপ্রুভ হয়, যেমন টাইম মেনটেন করে যদি পরীক্ষা দেওয়া হয়। কারণ আমার ফার্স্টের মক গুলাতে হচ্ছে 157, 160, 160 মানে মোটামুটি ধরা যায় 160-এর মতো আসতো আর কি, বেশি আসতো না। পরে গিয়ে আস্তে আস্তে মানে বিশেষ করে পাজল গুলো করার পরে চলে আসতো আর কি, তখন 164, 100 এত পরে। না, একটু 57 পাজল গুলো থেকে যে ক- জি ভাই। 17টা হতো ভাইয়া, নাকি সব মিলে 17-18টা হতো? না ভাই, 17, 18 না, মানে ও আচ্ছা মানে শুরুর দিকে এরকমই হতো যে প্রথমটাতে 10টা, পরেরটাতে 11টা এরকম, 10টা 11টা বা হচ্ছে 9টা 10টা এরকম হতো শুরুর দিকে। ভাইয়া আপনি কি সবসময় টাইম মেনটেন করে দিতেন পরীক্ষা? হ্যাঁ আপু, আমি একদম প্রথম যেদিন মক দিছি সেদিন থেকে টাইম মেনটেন করে দিতাম। মক আবার টাইম মেনটেন ছাড়া কোশ্চেন আছে এটা আপু? না মক ভাইয়া, দিয়ে অনেক টাইম সময় মেনটেন করে দেখা দিয়ে যায় যে ওই হচ্ছে টাইম মেনটেন করে দিলে আপনি মকই দিয়েন না, যেদিন দিতে পারবেন না টাইম ছাড়া এদিন মকই দিয়েন না। না ভাইয়া, ওইটা বলি নাই, যে দেখা যায় যে শেষ হয়ে যায়, তখন হচ্ছে মানে কিছু ম্যাথ বাকি থাকে, ওইটা আর এই করতে যে পারি না। কিছু ম্যাথ বাকি থাকে এটা পড়বেন, এটা নিজে করবেন, বাট যতটুকু বাকি আছে তার মানে আপনি যতটুকু পারছেন ওইটাই আপনি পারছেন, আসলে বাকিটা আর পারেন নাই, ঠিক আছে? দেন এটা শিখবেন এইবার। এটাই তো টাইম ম্যানেজমেন্ট মানে কি, প্রথম দিন আপনি সবগুলো আনসার করতে পারেন নাই, ধরেন আপনি আনসার করছেন 20টা, তার মানে আপনার এবিলিটি 20টা, তার মধ্যে হয়েছে 15টা ধরেন, এটা আপনার এবিলিটি, এবং আপনি রকেট সায়েন্স আনলে ওই টাইমের মধ্যে এটাই পারবেন, ঠিক আছে? এখন এটাকেই পরবর্তীতে সলভ ক্লাস করে করে ইমপ্রুভ করে করে আপনাকে ওই টাইমের মধ্যে আপনাকে তখন 27টা আনসার করতে হবে, বুঝতে পারছেন? যেহেতু যেদিন দেখবেন সবাই যে 27টা আনসার করতে পারবো একদম এক্সাক্ট টাইমের মধ্যে, এবং আমার স্কোর হচ্ছে 22, 23, 24, 27টার মধ্যে আমি পরীক্ষাতে বসে যাব, এই হচ্ছে আপনাদের মানে গাইডলাইন। এবং এটার জন্য কি আপনারা কেএমএফটা এবং মকটা করলেই চলে আসবে। আর কেএমএফ যদি তখন করা শুরু করছেন, আমি যখন আরো দুই একটা কেএমএফ ক্লাস করাবো আপনাদের রেকর্ড দিয়ে দিব, সুন্দর করে নিজ দায়িত্বে কেএমএফটা করবেন, তাই দিয়ে করবেন। আমি পাজেলটা নিজ দায়িত্বে করাই দিব, নিউ পাজেলটা, বাকিগুলোর রেকর্ড দেখলে, যেহেতু আমরা অলরেডি স্পেশাল সেকশন করেই ফেলছি, রাইট? মানে জি মোটামুটি ভাইয়া। 50 থেকে 70% করে ফেলছি, তো আপনারা যদি দুই একদিন টাইম দেন নিজের স্পেশাল সেকশন শেষ। আর স্প্রিন্ট সেকশন তো আমি করাই দিতেছি, রাইট? স্প্রিন্টার কিছু করার পরে যদি আমি পাজেল করাই দিই তাহলে আর কয়টা ম্যাথ থাকে আপনার নিজে করার জন্য? বেশি তো থাকে না, ওগুলো নিজে করে শেষ করে ফেলবেন। আর যেহেতু পাজেল যদি দরে দরে করাই দিই তাহলে আর কি কঠিন ম্যাথ আছে? না। বাকিগুলো তো আপনি ভিডিও দেখে করেই ফেলতে পারতেছেন, পাশাপাশি মক দিবেন। সো এই হচ্ছে আপনাদের প্ল্যান, যা আগামী 10-15 তারিখের মধ্যে শেষ করে দেওয়া এগুলা।
এখন কারো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারেন। আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে ভাইয়ের থেকে এবং ভাই আমার একটা ইন্সপিরেশনও পেয়েছেন। ইনফরমেশন দেওয়া ছিল আর কি সবাইকে। বলেন। যে যে সেন্টারে হচ্ছে পরীক্ষা দিবে তার উচিত হচ্ছে ওই সেন্টারের পরীক্ষার এনভায়রনমেন্টটা জেনে নাও অন্য কারো কাছ থেকে। হয় এই ভাইয়ের গ্রুপ থেকে না পেলে হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে। কারণ হচ্ছে ওই যে তাবাসসুম আপু সম্ভবত আমি ঠিক মনে নাই, তাবাসসুম আপু হবে আমার আগে যে এক্সপিরিয়েন্স শেয়ার করছিল আপু। তানজিম, হ্যাঁ তানজিম হ্যাঁ, তো তানজিম। আপু হচ্ছে ট্রিপল এইতে দিছিল হচ্ছে বনানীতে। তো আমি ওইখানে রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে পরীক্ষার মাঝে ব্রেক দেয় না। তো আমার মনে হয় তখন হচ্ছে আর 6 দিন বা 5 দিন বাকি ছিল আর কি। তা আমি হচ্ছে প্রথম 3টা সেকশন মানে একসাথে যখন ফুল মক দিতাম, তো 3টা সেকশন করার পরে আমি 5-7 মিনিট হাঁটতাম বা হচ্ছে হলের করিডোরে একটু হাঁটাহাঁটি করতাম, তারপরে এসে পরীক্ষা দিতাম। তা আপু বলার পরে হচ্ছে আমি তো মানে অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে আহ, আমি না জেনে এখানে রেজিস্ট্রেশন করছি। না না যে ভাই, এটা এটা আমি একটু ক্লিয়ার করি আপনাকে। এটা কোনো সেন্টার না, এটা দুনিয়ার কোনো সেন্টারই ব্রেক নাই, ঠিক আছে? ব্রেক ছিল যখন আগের যে ছিল, যখন আপনার পরীক্ষা যেত 4 ঘন্টা, তখন এইরকম আপনি দুইটা সেট করে করে দেন মাঝখানে 10 মিনিট হচ্ছে চকলেট টকলেট খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য গ্যাপ দিত, দেন আবার আবার সেম যে 4টা আপনি পরীক্ষা দেন, সেম আবার এই 4টা দিতে হতো। ওই জন্য আপনার গ্যাপ হইতো। কিন্তু যে এখন ভাই এটা পুরো আমার এক্সামটা জানা হয়ে ছিল গেছে না দুই আর কি ঘন্টার ওইভাবে আর কি। এই জন্য কোনো গ্যাপই নেই এখানে। তো ভাইয়া পরে লাস্টের এডুকেশন। আমি 5টা পরীক্ষা হচ্ছে একটানা দিছিলাম, পাওয়ার প্রেপ সহ আর কি। লাস্টের দিন পাওয়ার প্রেপ 1 দিছিলাম, মানে পরীক্ষার আগের দিন। তো মানে একবারেই দেওয়ার চেষ্টা করছি আর কি এই পরীক্ষা এটা। মানে না হলে আচ্ছা পরীক্ষার হলে গিয়ে যেমন আমার সাথে ওয়েটিং এ যারা ছিল, যখন ইনস্ট্রাকশন দিচ্ছিল, দুইজন অলরেডি বলতেছিল যে কেন গ্যাপ দেওয়া হবে না, কেন এরকম মানে কোন একটা কিছু বলতেছিল আর কি। তার মানে তারা জানে নাই আর কি ব্যাপারটা যে গ্যাপ দেওয়া হয় না বা কিছু। ভাই আপনি কি পানি টানি খাওয়া যায় পরীক্ষার মাঝখানে না, মানে? পরীক্ষার না মাঝে ভাইয়া, কিছু না, পরীক্ষার আপনি মাঝখানে আপনার শুনেন, পানি পরীক্ষা কিছুই দিবেন 2 ঘন্টার, আবার পানির কি? বা চকলেট মুখে রাখা যায়? না, কিচ্ছু লাগবে কিছুই না। না ভাই। আপনি আপনি বাইরে চকলেট খাবেন 10টা, এরপর পানি খাবেন, ওয়াশরুমে যাবেন, সুন্দর করে পরীক্ষা দিয়ে 2 ঘন্টা পরে আইসা দেখবেন, বসবেন। 2 ঘন্টা কোন সময় চলে যাবে? আপনি পানি কি দেবে? পানি ধরলেই তো আপনার 40 সেকেন্ড না, এদিকে একটা প্রশ্ন দিছে 40 সেকেন্ডের জন্য, আপনি আবার পানি খুলতে চান? একটা প্রশ্ন কই সেকেন্ডের জন্য দিছে সাইফুল ভাই ওরা সলভ করার জন্য? না ঠিকই আছে ভাই, 40 সেকেন্ড এক মিনিট। 40 সেকেন্ড। আপনার পানির বোতল খুলে খাইতে কতক্ষণ লাগবে? তাহলে তো ওরা পানির বোতলের টাইমটা দিতে পারতো অ্যাড করে নাকি? সো ব্যাপারটা হচ্ছে এখন কিচ্ছু নাই। আপনি 1 ঘন্টা 58 মিনিট হচ্ছে পরীক্ষা টোটাল। আপনি আগে যত টাইম নেন ওয়েট করেন, সমস্যা না। আপনাকে 1 ঘন্টা আগে যাইতে বলে, আপনি চাই 1 ঘন্টা আগে যায় বসে থাকতে পারবেন, সমস্যা নেই। বাট ওরা আপনি গেলে পরীক্ষাতে বসে দিতে চাবে। আপনি যদি বলেন যে আমি 10 মিনিট ওয়েট করব, আপনাকে ওয়েট করতে দিবে। তারপর হচ্ছে আপনি লকার আছে, পার্সোনাল লকার, আপনি চাইলে ওখানে জিনিসপত্র রাখতে পারবেন। ওয়াশরুম আছে, ওয়াশরুমে যেতে পারেন। কিছু খেয়া দেওয়া করে দেন সুন্দর করে সব ভিতরে যাবেন। তারা আপনাকে চেক করবে, আপনার পাসপোর্ট দেখবে, আপনার চশমা থাকলে চশমা দেখবে, সব কিছু দেখে আপনাকে সুন্দর বসাই দিবে। টাইমে পরীক্ষা হবে, টাইমে পরীক্ষা শেষ, আপনি এসে আবার সব কিছু মানে যা জমা ছিল নিয়ে বের হয়ে যাবেন। এই হচ্ছে আপনার কাজ। সাথে পাসপোর্টটা নেবেন, আর হচ্ছে আপনার কনফার্মেশন যে কাগজটা সেটা নেবেন। এটা না নিলে হয় এটা নেবেন, এই দুইটাই কাজ আপনার, ঠিক আছে? এখন দুনিয়ার কোনো জায়গায় হোম জিআরই দিলেও আপনার হচ্ছে ব্রেক পাবেন না। সো এই জন্য মকের এটা তো জানলেন, অলরেডি মক যারা 2টা দিয়েছেন তারা তো ব্রেক নিয়ে দেন নাই, রাইট? না ভাইয়া। না ভাই আমি ব্রেক নিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর কারো কোশ্চেন? আর ভাইয়া যদি কোনো কিছু ওনাদের উদ্দেশ্যে বলতে চান লাস্ট। ভাইয়া যেহেতু এডাব্লিউ এ সেকশনটা ফার্স্টে আসে, তো আমাদের নরমালি একটা হচ্ছে মানে রাইটিং এর প্রতি একটা অনীহা আছে আর কি, বা আমরা অতটা এক্সপার্ট না যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছি আর কি। তো দেখা যায় কি আমরা হচ্ছে জিআরই পরীক্ষার হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে হচ্ছে রাইটিংটা দেখি বা এডাব্লিউ টা দেখি। তো যেহেতু রাইটিংটা ফার্স্ট সেকশন, তো ওইটা যদি মোটামুটি ভালোভাবে দেওয়া যায় তাহলে হচ্ছে একটা ভালো কনফিডেন্স থাকে আর কি, বা ভয়টা থাকে না। আর ওই সেকশনটা যদি খারাপ হয় তাহলে হচ্ছে একটু প্যানিক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য সবার উচিত অনেকগুলো টপিক জাস্ট কোশ্চেনটা হচ্ছে ভালো করে একটু দেখে যাওয়া, মানে কোশ্চেনটা কি বোঝাচ্ছে, জাস্ট এইটুকুই। যে মানে কোশ্চেনটা বুঝতে অনেক সময় দেখা যায় 2-3 মিনিট চলে যায়, এটা একটা সমস্যা। তো এডাব্লিউ এর কোশ্চেন গুলো যদি একটু দেখে যাওয়া যায় তাহলে ভালো হবে আমার কাছে মনে হলো আর কি। ওকে, আর কিছু, কারো কিছু জানা থাকলে?
আছে কি? আশা করি নাই। ওকে। সো সো ধন্যবাদ ভাইয়া, আপনি আসলে আপনার সময় বের করে আমাকে নিজে থেকেও 2 দিন নক দিয়েছেন, যে আমি যেহেতু আপনাকে বলে রাখছি। এখন হচ্ছে আপকামিং প্ল্যান কি আপনার? ভাই আমার আপকামিং প্ল্যান হচ্ছে ভাই আমার মাস্টার্স ফাইনালে প্রিপারেশন নেওয়া ভাই। আমি হচ্ছে আচ্ছা, তারপরে মাঝখান দিয়ে 3 মাস আইএলটিএস হচ্ছে, তো আইএলটিএস তো আবার দিতে হবে না? না ভাই আমার হচ্ছে ওভারঅল 6.5 আছে, আচ্ছা, কোনোটাতে 6.5 এর নিচে নাই আর কি, আর রিডিং আচ্ছা, এ তাহলে 7 তো ভালো। আছে। আচ্ছা, কিন্তু আমার তাহলে লিসেনিংটা হয়ে খারাপ যাবে। হয়ে গেছিল আর কি, লিসেনিং এ আমার হচ্ছে মক মেন্টরস এর মকে হচ্ছে প্রায় 7.5 এর নিচে আসতো না। তো আমার একটা কনফিডেন্স ছিল আর কি, কিন্তু যাই হোক পরীক্ষার আগের দিন ঘুমাইতে পারিনি, এই জন্য হয়তো পরীক্ষাটা খারাপ হয়েছে লিসেনিংটা, ওইটাতে 6.5 আসাতে স্কোরটা নেমে গেছে। আচ্ছা, সমস্যা নেই, তো ভালো স্কোর এখন সুন্দর করে তাহলে মাস্টার্সের পরীক্ষার জন্য কংগ্রেচুলেশন দেওয়া ছাড়া কি বলে এটাকে, অল দ্য বেস্ট। পাশাপাশি হচ্ছে অ্যাপ্লাই শুরু করেন এই সব কিছু মিলিয়ে। সো অ্যাপ্লাইয়ের জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করেন। এই সিভি তো রেডি করা আছে, রাইট? জি ভাই। সো সো সিভি রেডি করা থাকলে এখন থেকে হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন করে মেল করা শুরু করেন। প্রথম মেইলটা হবে হচ্ছে আপনার টু দ্য পয়েন্ট, মানে আপনি ফার্স্ট স্টেপ বলতে পারেন। প্রথম মেইলটা দেন, সেটা অনুযায়ী শিখবেন, পরবর্তী মেইল আস্তে আস্তে দিবেন। সো ইউনিভার্সিটি সিলেকশন থেকে এখন থেকে মেইল শুরু করেন, যেহেতু ওয়েবসাইট ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে? সো এখন থেকে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করে মেইলিং শুরু করেন, এবং আপনার জন্য আপনার এখন পারফেক্ট সব কিছু আছে, জিআরই আছে, আইএলস আছে। আইএলস এই যে 6.5 বেঞ্চমার্ক যেটা তাদের থাকে তাদের, সেটাও আছে। এখন তাহলে মেইল করা শুরু করেন সুন্দর করে। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, কিসে ডিসকাউন্ট পাইছে জিআরই এক্সামে, এটা কিভাবে পাইলো? জিআরই পরীক্ষা দেওয়ার আর কি, রেজিস্ট্রেশনের। ওটা ভাই আসলে হচ্ছে ওই যে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার ছিল আর কি, যে কনফার্ম 70 দিলে $70 ডিসকাউন্ট পাওয়া যায় আর কি। যদিও আমার ওইটা কাজ হয় নাই, কারণ আমি পরীক্ষা আবার রিশিডিউল করার সময় ওই $70 পে করে সাথে আবার এক্সট্রা হচ্ছে $50 পে করতে হয়েছে আর কি, মানে 130 ডলার পে করতে হয়েছে। আমার আসলে আদৌ লাভ হয়নি আর কি। বাট হচ্ছে এই যে আমার ডেটটা যদি না পিছাতাম তাহলে আমার মোটামুটি 8,000 টাকার মতো সেভ হতো আর। এইটার জন্য তো ওরা দিছে এটা, মানে আপনি আপনি হচ্ছে, অনেকে আছে প্রিপারেশন শুরু করার আগেই যখন দেখে জানি $70 ছাড়, সে ধরে নেয় আমি 2 মাস পরে পরীক্ষা দিব, দিয়ে করে ফেলে, রেজিস্ট্রেশন করে ফেলে, কিন্তু সে আসলে বুঝে না তার কতক্ষণ লাগবে। সো রেজিস্ট্রেশন আপনারা তখনই করবেন যখন দেখবেন হচ্ছে আপনি মক স্টার্ট করছেন, তার মক শেষ হবে 1 মাস পরে, তার 10 দিন পরে পরীক্ষাতে পারবেন। এই হচ্ছে আপনার প্ল্যান থাকা উচিত, ঠিক আছে? সবারই। সো অযথা ধরেন আমার কাছে বেসিকে ভর্তি হয়েছেন, আপনি 1 মাস পরে রেজিস্ট্রেশন করে ফেলছেন, ওই রকম রেজিস্ট্রেশন করে লাভ নাই, যতই টাকার লোভ দেখাক না কেন। তবে ইটিএস সারা বছরই কিছু না কিছু আপনার হচ্ছে অফার দিয়ে থাকে, যত ডলারই হোক, $10, $20, $50 থাকেই। সো ওইটা ওই সব ফাঁদে পড়া যাবে না, যখন দিবেন দেখবেন এমনিতে আশেপাশে কোড পাবেন রেজিস্ট্রেশন করার, ঠিক আছে? বুঝতে পারছেন? কই যে সাইফুল ভাই তো কোশ্চেন করলেন, বুঝছেন আপনি? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া হচ্ছে আপনাকে ধন্যবাদ, আপনি হচ্ছে তাহলে বাকি কাজটা করেন। আর আমি যেহেতু আস্তে ধীরে ফ্রি হচ্ছে, আপনি হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি ভাই ইনশাল্লাহ। এইটা হচ্ছে আপনাকে আজকে